আসসালামু আলাইকুম স্যার, কি আমরা শুরু করব? হ্যাঁ লাইভে আছি, আমরা শুরু করি। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও সংযুক্ত কর্মকর্তা এটওয়াই। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম স্যার। এবং যারা শুনছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় করোনা পরবর্তী শিক্ষা, আমাদের শ্রেণীকক্ষ এবং আমাদের প্রস্তুতি। সুপ্রিয় সুধী, আমরা আশাবাদী চলমান মহামারী শেষে আবারও ভোরের আলোয় ফুটবে আগামীর পৃথিবী। আমাদের সন্তানেরা আবারও ফিরে যাবে তাদের আপন ভুবনে। কিন্তু আমরা কি সত্যই মার্চের পূর্বের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাব, না করোনা আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেল তা থেকে নতুন করে দেখব নতুন পৃথিবীর স্বপ্ন? আমাদের সন্তানদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থায় নিয়ে যেতে চাই যে শিক্ষা ব্যবস্থায় থাকবে না পরীক্ষা নামক এক সিনবাদের বোধ, যা দিয়ে আমরা ঘুম পাড়িয়ে রেখেছি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানবিকতা, সহমর্মিতা, পরার্থপরতা, ন্যায় ও নৈতিকতার মাপকাঠিকে। বর্তমানে আমাদের সমাজের দিকে তাকালে এই প্রশ্নটুকু আসতেই পারে, আমরা কি শিক্ষার মূল উদ্দেশ্য একজন মানুষের কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন আনতে পারছি বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? নিশ্চয়ই উত্তর আসবে না। তাহলে আমরা কি সেই পূর্বের পথেই ফিরে যাব, না নতুন পথের সন্ধান করব, যে পথ আমাদের শিক্ষার্থীদের তৈরি করবে সার্বজনীন মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ নাগরিক হিসাবে? আর এই শিক্ষা ব্যবস্থার মূল্যায়নের মাপকাঠি হবে সম্মান, সততা, ন্যায় বিচার, সমবেদনা, পরার্থপরতা, সংকল্প, সহযোগিতা, সহনশীলতা ও সহমর্মিতা। তবেই আমরা ফিরে পাব নতুন এক পৃথিবী। আর এক কাজটি করার সুযোগ তৈরি করে দিতে হবে আমাদেরই, এবং তা অবশ্যই করতে হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে, স্কুল থেকে। কারণ একটি বিদ্যালয় হলো একজন শিক্ষার্থীর আদর্শিক স্থান, আর তাই পরিবর্তনের সূচনাটাও শুরু করতে হবে সেখান থেকেই। তাই আমাদের এখনই খুঁজে বের করতে হবে আমরা করোনা পরবর্তী কেমন শিক্ষা ব্যবস্থা চাই, কেমন পরিস্থিতি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের আপন আলোয় ফিরিয়ে নিতে চাই। ফিরে যাব কি আমরা সেই পূর্বের শিক্ষা ব্যবস্থায়? না, আমরা তা চাই না। তাই আজকের আলোচ্যসূচি খুবই প্রাসঙ্গিক। আমাদের অবশ্যই তৈরি হতে হবে একটি নতুন বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করার জন্য। সেখানে শিক্ষার মূল্যায়ন হবে নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে। তাই আমরা চলে যাচ্ছি আমাদের ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক, ময়মনসিংহের আইসিটি নক্ষত্র, যার সুযোগ্য নেতৃত্বে ময়মনসিংহ অনলাইন স্কুল শুরু হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন স্কুল হিসাবে, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে আমরা 6 মাস পেরিয়েছি, 7ম মাসে পদার্পণ করেছি। সেই সুযোগ্য নেতৃত্ব জনাব হাবিবুল ইসলাম সুমন স্যারের কাছে। সুমন স্যার, প্লিজ।
ধন্যবাদ জনাব খুরশিদ আলম, একজন তারকা শিক্ষক, একজন ত্যাগী শিক্ষক, আমি বলবো যোদ্ধা শিক্ষক, যিনি তার বয়সকে পিছিয়ে তরুণ একজন মানুষ হিসেবে এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমার বন্ধু, বাংলাদেশের শিক্ষায় উজ্জ্বল নক্ষত্র, আমি বলবো যে শিক্ষা ইনোভেশন নিয়ে যে বন্ধুটি কাজ করছে কেন্দ্রীয় পর্যায়ে, আমার বন্ধু কবির হোসেন, সহযোগী অধ্যাপক এবং সংযুক্ত কর্মকর্তা এটিআই। আজকের এই অনলাইন সেমিনারের সম্মানিত সভাপতি, প্রিয় মানুষ, ময়মনসিংহের সুযোগ্য জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন ময়মনসিংহ সহ সারা দেশ থেকে বিদ্যালয় প্রধান, প্রতিষ্ঠান প্রধান এবং আরো আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ডিজিটাল বাংলাদেশের জনক জননেত্রী শেখ হাসিনার আজকে জন্মদিন। সেই জন্ম দিবসের প্রাক্কালে আমরা একটি দারুণ ইভেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আলোচনার সূত্রপাত, আলোচনাটি মূলত আমাদের শিক্ষকদের প্রস্তুতি নিয়ে করোনা চলাকালীন সময়ে আমাদের যে অভিজ্ঞতা অর্জন হলো, সেই অভিজ্ঞতা কতটা অর্জিত হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা কি নিয়ে যাব আমাদের করোনা পরবর্তী শ্রেণীকক্ষে, সেই জিজ্ঞাসাকে কেন্দ্র করে আমাদের আজকের এই সেমিনার। মূলত গত 6 মাসে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শিক্ষকেরা কিন্তু ঘরে বসেছিল, কিন্তু ঘরে থাকেনি, ঘরে থেকেই তার শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। যেখানে করোনা পূর্ববর্তী সময়ে একজন শিক্ষক শুধুমাত্র তার শ্রেণীকক্ষেই বিচরণ করত, অথবা তার বিদ্যালয় প্রাঙ্গণেই তার ছিল বিচরণ, কিন্তু করোনাকালীন সময়ে আমাদের শিক্ষকদের সেই বন্ধ ঘর থেকে উন্মুক্ত দুয়ার, পুরো পৃথিবী তার সামনে শ্রেণীকক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। সেই শ্রেণীকক্ষে সারা পৃথিবীতেই ছিল শিক্ষকের শিক্ষার্থী। সেই যে সুযোগটুকু আমরা গ্রহণ করেছি, আমাদের শিক্ষকেরা সারা পৃথিবীকে সেই যাত্রাকে আমরা সঙ্গে নিয়েই চলে যেতে চাই করোনা পরবর্তী শ্রেণীকক্ষে। অর্থাৎ করোনা পরবর্তী স্বাভাবিক পরিস্থিতিতে আমরা আমাদের স্বাভাবিক যে শ্রেণীকক্ষ, অর্থাৎ আমাদের ফেস টু ফেস লার্নিং এর জন্য যে ব্যবস্থাপনাটি ছিল বা আছে, সেইটার সাথে আমরা এই করোনার তথ্য প্রযুক্তি ভিত্তিক যে ওরিয়েন্টেশনটা হলো, সেটিকে আমরা ব্লেন্ড করতে চাই। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের যে চাহিদা তৈরি হয়েছে, আমি বলবো চাহিদা এই জন্য, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখন প্রচুর গুগলিং করেছে, তারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেছে, তারা ইন্টারনেট ভিত্তিক অনেক কার্যক্রমে যুক্ত থেকেছে, তারা টিভিতে সময় দিয়েছে, তারা অনেক বেশি গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়েছে, তারা অনেক বেশি অনলাইন কোর্স করেছে। এই যে তাদের যে গত 6 মাসের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে তার চাহিদা কিন্তু একটু ভিন্ন রূপ হয়েছে। আমাদের আজকের আলোচনার আজকের সঞ্চালক কিছুটা ইঙ্গিত আমাদেরকে দিয়েই দিয়েছে যে আমাদের এই গত 6 মাস যেন আসলে আমাদেরকে, আমি বলবো 6 যুগ এগিয়ে নিয়ে গিয়েছে। যদিও সারা পৃথিবীতে
প্যান্ডামিক পরিস্থিতিতে এক ধরনের শিক্ষার বন্ধাত্ব ছিল বা আছে মনে করা হচ্ছে, কিন্তু একজন শিক্ষাকর্মী হিসেবে আমি সেটির বিপক্ষে আমার মতামত দিতে চাই। আমি বলতে চাই যে বরং আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে যে ধরনের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার জন্য, আমাদের শিক্ষকদের দক্ষতার উন্নয়নের জন্য যে সময়গুলো আমরা ক্ষেপণ করেছি অথবা যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি প্রশিক্ষণের জন্য, সেটি আমাদের এই করোনায় প্রয়োজন হয়নি। অর্থাৎ প্রয়োজনই আমাদেরকে, আমাদের শিক্ষকদেরকে দক্ষতাগুলো। সেদিনও একটি টি স্টলে আমাদের এক কবি বন্ধু বলছিল যে করোনায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে শিক্ষকেরা। কিরকম উপকৃত? আমি তো ভাবলাম উনি হয়তো নেগেটিভ কথা বলছেন, উনি হয়তো বলবেন যে শিক্ষকদের কোনো কাজই ছিল না। হ্যাঁ, কিন্তু আমাকে আনন্দে ভাসিয়ে দিয়ে উনি বললেন আমাদের শিক্ষকেরা এই করোনার সময়ে যে প্রযুক্তি জ্ঞান এবং যে তথ্য প্রযুক্তির জ্ঞান এবং ডেটা সার্চ করার যে দক্ষতা অর্জন করেছে, 20 বছরেও এই দক্ষতাটা এত দ্রুত অর্জন করা সম্ভব ছিল না। সেই কবি, আসলে কবিরা আমি দেখি আসলে অনেক দূর দেখতে পাই কবিরা। সেই অনেক দূরে দেখতে যেই আমার কবি বন্ধুটি এরকম কথাটি বলেছেন যে আসলে আমাদের শিক্ষকদের অর্জন সবচেয়ে বেশি। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের দেশের শিক্ষকদের, তাদের যে অর্জন, এই অর্জনের প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের তাদের পাশে থেকে যে কাজগুলো করে যেতে পেরেছি, সেটিকে নিয়ে আমরা করোনা পরবর্তী শ্রেণীকক্ষটি শুরু করতে চাই। আমি কথা শুধু বলবো না, আমি শুধু শুনবো আমার বন্ধুর কথা, আমি আমার শিক্ষকদের প্রস্তুত কথা, আনন্দের দিনগুলোর কথা আমরা শুনবো। ময়মনসিংহ অনলাইন স্কুল আসলে সময়ের প্রয়োজনে সৃষ্টি হয়েছে। আমরা হয়তো 2-4 জন, 5 জন, 6 জন প্রথমে আমরা ভেবেছিলাম যে শ্রেণীর কক্ষ যেহেতু বন্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, আমরা সাধারণ ছুটিতে আমরা থাকবো কিছুদিন, সুতরাং সেই সময়টাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা শুরু করেছিলাম কিছু সংখ্যক শিক্ষক নিয়ে। সেই কিছু সংখ্যক শিক্ষক থেকে হাজার হাজার শিক্ষক এখন আমাদের দেশে শ্রেণীকক্ষ, মানে ভার্চুয়াল শ্রেণীকক্ষে ক্লাস নিয়ে যাচ্ছেন এবং লাখো লাখো স্টুডেন্টদেরকে তারা কানেক্ট করতে পেরেছে। তো সেই জন্য শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই এবং করোনা পরবর্তী স্বাভাবিক শ্রেণীকক্ষে তাদের এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন আমাদের শিক্ষার্থীর যে চাহিদা, সে তার মনোজগতের যে নতুন যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেই উদ্দীপনাগুলোকে সমুন্নত রাখার জন্য সেই প্রচেষ্টা সফল হোক। আমি আমাদের সোনালী অতীতকে এগিয়ে নিয়ে গিয়ে রঙিন সুন্দর একটি স্বপ্ন নির্মাণ করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের মুজিব শতবর্ষের যে সৌন্দর্যটি আমাদের শিক্ষা, মানে বলবো যে মানে শিক্ষা ভুবনে, অর্থাৎ শিক্ষা পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাবে। সামনে আমাদের বিশ্ব শিক্ষক দিবস রয়েছে 5 আগস্ট। সেই 5 আগস্টকে কেন্দ্র করে আমরা জানি যে সারা বাংলাদেশে অনেকগুলো কার্যক্রম হবে, সেই কথাগুলো একটু করে বলবেন। শুধু আমি জানাতে চাই যে এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে মুজিব শতবর্ষে আমরা সারা পৃথিবীর শিক্ষকদেরকে, সারা পৃথিবীর শ্রেণীকক্ষের মানুষদেরকে একত্রিত করে আমরা নতুন স্বপ্ন সৃষ্টি করতে চাই, যার মধ্য দিয়ে আমরা করোনা পরবর্তীতে যে নতুন যে নবযাত্রা সৃষ্টি হবে সেটিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে যুক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি 6 মাস পূর্তি করে। ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলতে নেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাবিবুল ইসলাম সুমন স্যারকে ওনার চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য এবং কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য।
আমি এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার, সহযোগী অধ্যাপক, টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা এবং সংযুক্ত কর্মকর্তা এটওয়াই। স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওনার উপস্থাপনা পেশ করার জন্য। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একটা সুন্দর সময় আমরা উপস্থিত হয়েছি। আগামী 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, সেটিকে ঘিরে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষকদেরকে নিয়ে একটু ভাবতে। তো সেই সময়টিতে আপনাদের এই আয়োজনটি আশা করি একটা ভালো খোরাক যোগাবে আমাদের শিক্ষক সম্মেলনের। সম্মানিত সভাপতি এবং ময়মনসিংহ অনলাইন স্কুলের যারা কর্ণধার, যারা এই আয়োজনটি করেছেন, তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে এবং এটওয়াই পরিবারের পক্ষ থেকে অত্যন্ত শুভকামনা। যিনি সভাপতি হিসেবে আজকের অনুষ্ঠানটিতে উপস্থিত আছেন, এটি আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম 2 জন সেরা জেলা শিক্ষা অফিসারের মধ্যে তিনি একজন। আপনাদের ময়মনসিংহে কোভিড শুরু হওয়ার পর থেকে যে কাজগুলো হচ্ছিল, এগুলো একটি মডেলে এখন পৌঁছেছে, যেগুলো এখন সারা দেশে অন্যান্য অনলাইন স্কুলগুলো ফলো করতেছে। ময়মনসিংহ অনলাইন স্কুল আমি মনে করি যে একটা উপযুক্ত সময়ে যাত্রা শুরু করেছিল এবং যেভাবে তারা তার কাজকর্ম শুরু করেছিল, যেভাবে পথ দেখিয়েছে, অন্য অনলাইন স্কুলগুলো ঠিক সেভাবেই পরবর্তীতে সেই পথ ধরে এগিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা সবসময় এই অগ্রাধিকারটি দেই ময়মনসিংহ অনলাইন স্কুলকে। আর এর নেপথ্যের যে কারিগর আমার বন্ধু সুমন, সে বিভিন্ন অকেশনগুলোতে যে চমৎকার চমৎকার প্রোগ্রামগুলো আমাদেরকে উপহার দিয়ে আসছে, নিঃসন্দেহে এগুলো প্রশংসার দাবি রাখে। আজকে যে আলোচনাটি আমার কাছে অত্যন্ত ভাইটাল মনে হয়েছে, টপিকটা যে করোনা পরবর্তী শ্রেণীকক্ষ। আমরা যদি একটু পেছন থেকে দেখি যে আমরা যখন শুরু করলাম, করোনা পরিস্থিতিতে যখন বন্ধ হয়ে গেল সব, টুকটাক টুকটাক করে যখন আমরা কাজ শুরু করলাম, সংসদ টেলিভিশনে যখন ক্লাস শুরু হলো, আমাদের শিক্ষকরা কিন্তু একেবারে স্বপ্রণোদিত হয়ে যার যা কিছু ছিল তাই নিয়ে শুরু করেছেন বিভিন্ন প্রান্ত থেকে। যে বিষয়টি সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত হয়েছে। আমাদের শিক্ষক যা ট্রাইপড নেই, যে বাঁশ দিয়ে ট্রাইপড বানিয়ে ক্লাস নিয়েছেন, এগুলো সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। ফলে ওই দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের দেশের শিক্ষকরা অনলাইনে যে পরিমাণ অ্যাক্টিভিটি করেছেন, যতটুকু পারদর্শিতা তারা প্রদর্শন করেছেন, এটি এক কথায় অসাধারণ। যেটি আমাদের একটু আগে সুমন স্যার বলে গেলেন, বেশ কতগুলো স্বপ্নের কথা আমাদেরকে শোনালেন, শিক্ষার্থীর দিক থেকে শোনালেন, শিক্ষকের দিক থেকে শোনালেন। ফলে শিক্ষকরা এই সময়ের মধ্যে যে কাজগুলো করেছেন, যেভাবে নিজেকে ডেভেলপ করেছেন, তাতে করে এই স্বপ্নগুলো কথা আমার কাছে মনে হচ্ছে একেবারেই প্রাসঙ্গিক এবং আমরা হয়তো এইভাবেই আগামীতে যাচ্ছি। কিন্তু আমরা মাঝে মাঝে বলি যে প্রদীপের নিচেই অন্ধকার, সেটাও আমাদের মাঝে মাঝে মাথায় রাখতে হবে, চিন্তা রাখতে হবে। আমি আমার আলোচনা শুরু করার আগে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমি বঙ্গবন্ধুর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। বঙ্গবন্ধু তার এক ভাষণে বলেছিল যে আগামী প্রজন্মের ভাগ্য শিক্ষকদের হাতে। শিশুদের যথাযথ শিক্ষার ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। এখন বঙ্গবন্ধুর এই যে উক্তিটি, যে আগামী প্রজন্মের ভাগ্য যে শিক্ষকদের হাতে ছেড়ে দিয়েছেন, সেই ভাগ্যটা আমরা তাহলে তৈরি করছি আমরা যারা শিক্ষক। তাহলে সেই ভাগ্যটা যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে একজন শিক্ষককে কেমন হতে হবে, সেই চিন্তাটি আমাদের মাথায় আমি শুরুতে দিয়ে দিলাম। একটু পরে আমি শিক্ষক নিয়ে কথা বলবো। করোনার সময়কালীন যে কাজগুলো আমরা করলাম, আমরা যদি এটা একটু বিচার বিশ্লেষণ করি, যেমন এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি হয়েছে, কো কারিকুলার অ্যাক্টিভিটি হয়েছে, বিভিন্ন অনলাইন স্কুল থেকে শিক্ষকদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং হয়েছে,
ইভেন আমরা এটুআই মাউসি মিলে অনেকগুলো ট্রেনিং কন্ডাক্ট করেছি। সবকিছু মিলিয়ে সুমন স্যার একজন কবির যে উদাহরণটি দিলেন, এটি নিঃসন্দেহে একেবারেই যথাযথ একটা উদাহরণ দিলেন। আমরা দেখেছি যে টিচাররা এখন নিজেরাই প্রশিক্ষণ পরিচালনা করছেন, তার মানে তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়েছে। এখন টিচার যেভাবে অনলাইনে নিজেকে সম্পৃক্ত করেছেন, তার মানে তার মধ্যে সেই সদিচ্ছাটা জেগেছে, যেটি কিছুদিন আগে ছিল না। 1 মাস ডেটা ইউজ করার জন্য একজন শিক্ষকের যে পরিমাণ অর্থ খরচ হয়, সেটা আগে খরচ করতো না, এখন সেটি হয়েছে। তাহলে এই দিকগুলো যদি আমরা এখন চিন্তা করি, তাহলে শিক্ষকের অনেক দিক থেকে ক্যাপাসিটি বেড়েছে এবং করোনা আমাদেরকে এই সুযোগগুলো এনে দিয়েছে। করোনা শুধু প্যান্ডামিকই নয়, এটি আমাদের জন্য কিছু অপরচুনিটিস এনে দিয়েছে। আমরা কিছুদিন আগে থেকে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলতাম, আমরা খুব অরিড ছিলাম এটি নিয়ে, যে কি হতে যাচ্ছে, কিভাবে আমরা এডুকেশনে নিজেদেরকে খাপ খাওয়াবো। তখন সেটি নিয়ে আমরা ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে অনেক সফট স্কিলের কথা এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাদেরকে পথ দেখিয়েছে, বলতেছিল যে এভাবে এগিয়ে যেতে হবে, এভাবে স্কিলগুলো টিচারদের শিক্ষার্থীদের রপ্ত করতে হবে। তখন আমাদের মাথায় একটা চিন্তা ছিল যে কি করে সম্ভব, আমাদের দেশের মানুষদেরকে সচেতন করা তো অনেক কঠিন একটি কাজ, কিন্তু এই প্যান্ডামিক সেই সুযোগটি আমাদের করে দিয়েছে, সেই সুযোগটি সহজ করে দিয়েছে। ফলে এই দিক থেকে এটি আমাদের একটা প্রাপ্তি, অন্যতম প্রাপ্তি, যে কোভিড আমাদের শিক্ষকদেরকে একটা অন্যতম সুযোগ এনে দিয়েছে নিজের মনের পরিবর্তনের, স্কিলের পরিবর্তনের, এবং শিক্ষার্থীকে বোঝার জন্য তার যে মনটা দরকার, অনুভূতিটা দরকার, রিয়েলাইজেশনটা দরকার, সেই সুযোগটা এনে দিয়েছে কোভিড। ফলে আমি কোভিডকে আমাদের শিক্ষার দিক থেকে আমি একটু আশীর্বাদ হিসেবে দেখি। এখন আমাদের মন্ত্রণালয়, মাউসি তারা চিন্তা করতেছে যে আমাদের ফেস টু ফেস যে প্রশিক্ষণগুলো হয়, আপনারা জানেন আইসিটি প্রজেক্ট সহ বিভিন্ন প্রজেক্ট থেকে, সেখানে যে প্রজেক্ট প্রপোজাল অনুযায়ী গুটি কয়েক শিক্ষকের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, সেখান থেকে বের হতে বলতেছে। সেখান থেকে বের হয়ে বলছে যে অনলাইনে যাও, প্রশিক্ষণগুলো অনলাইনে শুরু করো, এবং সে অনুযায়ী আইসিটি প্রজেক্টের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই হয়তো তারা অনলাইনে প্রশিক্ষণ শুরু করবেন। তার মানে এই যে আমাদের চিন্তা যে একটা প্রজেক্টের প্রশিক্ষণ শুধু ফেস টু ফেস নয়, এটি অনলাইনে করা সম্ভব, এবং ফেস টু ফেসে আমরা যতগুলো কাজ করি, আমরা হয়তো এখানে একটা প্রি টেস্ট নিয়ে শুরু করি, যে কাজগুলো করি সবই অনলাইনে করা সম্ভব, একটা গ্রুপ ওয়ার্ক করানো সম্ভব, সেখানে অ্যাসেস করা সম্ভব, সেখানে পোস্ট টেস্ট নেওয়া সম্ভব। ফলে তাহলে আমরা বসে আছি কেন? তার মানে প্রযুক্তির এই সুবিধাগুলো নিয়ে আমরা এখন চিন্তা করছি যে আমাদের কাজকর্মের মধ্যে একটা গতি আনতে। কোভিড সে সুযোগগুলো আমাদেরকে এনে দিয়েছে। এর মধ্যে অন্যান্য অনলাইন স্কুলের মাধ্যমেও শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে যে টপিকটা এখানে আসছে যে করোনা পরবর্তী শ্রেণীকক্ষ, আমরা কি এই শব্দটা কখনো বলতে পারবো যে করোনা পরবর্তী শ্রেণীকক্ষ? পৃথিবীর যে স্টাডি কিংবা পৃথিবীর যে কি বলবো এটাকে, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চিন্তা চেতনা, তাদের যে কথাবার্তা, সেটি দেখে আসলে কি মনে হয়? সেটা তো মনে হয় না যে করোনা পরবর্তী বলতে কোনো সময় আর আছে। ফলে সারা বিশ্ব এখন এটাকে বলা হচ্ছে যে নিউ নর্মাল। নিউ নর্মাল কেন বলছে? যে আমাদেরকে হয়তো আগামী পৃথিবীতে এই করোনাকে ফেস করে বাঁচতে হবে। যদি তাই হয়, এখন আমার শিক্ষকরা যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করেছেন, সেটিকে রেখে কি আমি ক্লাসরুমে যাব? এক কথায় না। আমি গত পরশুদিন আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যারের একটা উদ্ধৃতি এখানে শেয়ার করতে চাই। স্যার একটা সেমিনারে একেবারে স্ট্রংলি আমাদেরকে বলেছেন, উইল নেভার ব্যাক টু দা প্রিভিয়াস সিচুয়েশন। অফকোর্স আমাকে এখন এরই মধ্যে আমরা টিচিং লার্নিং নিয়ে যতটুকু আমাদের অ্যাচিভমেন্ট, এটি নিয়ে আগামীতে আমরা আগাতে চাই। এবং এই বক্তব্যটা স্যার দিয়েছেন এই জায়গা থেকে গত 1 সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডাকা হলো, বলা হলো এডুকেশন কন্টিনিউটি প্ল্যান করে দেওয়ার জন্য। অর্থাৎ এই প্যান্ডামিকে সংসদ টেলিভিশন, আমাদের অনলাইন স্কুল মিলে শিক্ষকরা সহ প্রণোদিত হয়ে যে কাজগুলো করেছেন, এগুলোকে মাথায় নিয়ে একটা
এডুকেশন কন্টিনিউটি প্ল্যান, অর্থাৎ আগামীতে এগুলোও থাকবে, যদি ফেস টু ফেস আমরা যেতে পারি সেটিও থাকবে, প্লাস আমাদের এই প্ল্যানটাও থাকবে। তাহলে এডুকেশন কিভাবে যাবে, তাহলে আমার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, টিচিং লার্নিং কিভাবে হবে, এই যে মানুষ যারা অ্যাওয়ারনেস না তাদেরকে কিভাবে আমি অ্যাওয়ারনেস করব, সেগুলোর একটি প্ল্যান করে দেওয়ার জন্য মনিটরিং মেন্টরিং কিভাবে হবে, আমরা টোটাল একটা সমন্বিত প্ল্যান গত শুক্রবার এবং শনিবার করে এটি জমা দিয়ে আসছি। তার মানে রাষ্ট্র কিন্তু এখন তৈরি যে এই মুহূর্তে আমাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে টিচিং লার্নিং এর দিক থেকে, অনলাইনের দিক থেকে, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দিক থেকে, এই সবটুকুই আমরা আগামীতে আমাদের শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে নিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের হাতে এখন টেকনোলজি, শিক্ষার্থীদের হাতে এখন ডিভাইস, সেটা বাবা মায়ের কল্যাণে হোক অথবা নিজের কল্যাণে হোক, যেভাবে হোক, এখন ওদের হাতে প্রযুক্তির যে গন্ধটি পৌঁছে গিয়েছে ওদের কাছে, এখান থেকে শিক্ষার্থীকে ফিরে এনে ফেস টু ফেস শিক্ষায় তাকে মজা দেওয়াটা খুব কঠিন। তাহলে আমাদের টিচিং লার্নিংটা আগামীতে কেমন হবে? হয়তো এমনও হয়ে যেতে পারে যে এটি হবে ফ্লিপ মডেল। সেটি কেমন? শিক্ষার্থীরা হয়তো আমার তথ্য উপাত্তগুলো আগেই তার প্রযুক্তির কল্যাণে বাসায় জেনে নেবে, ক্লাসে এসে হয়তো শিক্ষকের সঙ্গে যে প্রবলেমগুলো হয়, যে প্রশ্নগুলো হয়, সেগুলো নিয়ে ডিসকাস করবে, এবং শিক্ষকরা প্রযুক্তি ব্যবহার করে হয়তো সেই তথ্যগুলো আগেই শিক্ষার্থীর নিকট পৌঁছে দেবে, এমনও হতে পারে, আমরা আশা করছি। ফলে কোভিড আমাদের জন্য যে অপরচুনিটিস গুলো নিয়ে আসছে সেগুলোকে নিয়ে আগামীতে আমরা পথ চলতে চাই। আমাদের এ থেকে পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় আমি এখানে একটু শেয়ার করতে চাই, এটি গতদিনও আমাদের সভাপতি মহোদয় আপনাদের একটি প্রোগ্রামে শেয়ার করেছিলেন। সেটি হচ্ছে যে আমরা যদি এখন বলি যে এই যে অনলাইন অ্যাক্টিভিটিস, সংসদ টেলিভিশনের ক্লাস সারা দেশে হয়েছে, কতজন শিক্ষক, সেটি হয় সর্বোচ্চ যেমন শিক্ষক বাতানোর মাধ্যমে যে মনিটরিংটা হচ্ছে, এটির মাধ্যমে যদি আমি একটা ডেটা দেই, এটা নট মোর দেন 10,000, 10,000-এর হয়তো বেশি নয়। যদি তাই হয়, আমরা যদি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চিন্তা করি, আমাদের শিক্ষকের সংখ্যা কত? নিয়ার অ্যাবাউট 9 লাখ। যদি 9 লাখ হয়, তাহলে আমরা মাত্র 10,000 শিক্ষক নিয়ে কিন্তু নাড়াচাড়া করছি। ইভেন আজকে যদি চট্টগ্রাম অনলাইন স্কুল একটা ট্রেনিং এর আয়োজন করে, আমি এখানে যে শিক্ষককে দেখতে পাই, বরিশাল অনলাইন স্কুল যদি কোনো একটা প্রোগ্রাম আয়োজন করে, সেখানে তাকেই দেখতে পাই। ইভেন ঢাকা অনলাইন স্কুল যদি একটা প্রোগ্রাম আয়োজন করে, সেখানে তাকেই দেখতে পাই। তার মানে এই 10,000 ঘুরে ফিরে আমি সব জায়গায় দেখছি। সে এই ক্লাস নিচ্ছে, সে তার নিজের ক্যাপাসিটি ডেভেলপ করছে, সে নিজে পকেটের পয়সা খরচ করছে, অর্থাৎ ওই ব্যক্তিগুলোর মধ্যে উইলিংনেস যেমন এসেছে, কাজ করার টেন্ডেন্সি এসেছে, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের যে একটা তাগাদা সেটা এসেছে, সবকিছু এই 10,000-এর মধ্যে এসেছে। হোয়াট অ্যাবাউট নেক্সট? তাহলে এই বিষয়টা যদি আমরা এখন মাথায় না নেই, অন্যদেরকে যদি আমরা এখন আমাদের তালে আনতে না পারি, তাহলে কিন্তু আমরা করোনা পরবর্তী যে শ্রেণীকক্ষের কথা বলছি, সেখানে কিন্তু আমরা যথাযথ সুফল কিন্তু বয়ে আনতে পারবো না। এই 10,000-এর পক্ষে কি 32,000 প্রতিষ্ঠান, শুধু যদি মাধ্যমিকের কথা বলি, 32,000 প্রতিষ্ঠানকে কন্ট্রোল করা সম্ভব? কখনো সম্ভব না। ফলে এই সংখ্যাটা আমাদের এখন বাড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে। তাই আমি আমাদের এই শিক্ষকবৃন্দকে অনুরোধ করব যে আমরা যারা এখন এই জায়গাটিতে এসে সক্ষমতা অর্জন করেছি, আমাদের এই সংখ্যাটা এখন কিন্তু বাড়াতে হবে। যদি সংখ্যাটা বাড়াতে না পারি, তাহলে কিন্তু সুফল আমরা ঘরে তুলতে পারবো না। একটা উদাহরণ দেই, গত কয়েকদিন পূর্বে কোন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে আমাদের এই যে শিক্ষক, অ্যাম্বাসেডর শিক্ষক বলি, অনলাইনে যারা পারফর্ম করেছেন, ওই শিক্ষকদেরকে আমি দেখেছি যে তিনি যেভাবে স্মার্টলি কথা বলেন, স্মার্টলি প্রেজেন্টেশন করেন, তিনি যেভাবে শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখান, তিনি যেভাবে প্রযুক্তির কথা বলেন, এমন কথা একজন সাধারণ শিক্ষক যার এইগুলোতে অ্যাক্সেস নেই সে বলতে পারেন না। শুধু তাই নয়, তাকে আমরা দেখেছি যে এমন ভাবে তাকিয়ে আছে ওই মানুষটির দিকে যে মনে হচ্ছে যে আমার এই অ্যাম্বাসেডর শিক্ষক মনে হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে আসছে, আর ওই মানুষটাকে মনে হচ্ছে যে শুধুমাত্র একজন হাবাগোবা মানুষ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এই যে একটা ডিজিটাল ডিভাইড আমাদের শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে, এটিকে কিন্তু কমাতে হবে। যদি এটি কমাতে না পারি, সুফল কিন্তু আমরা গড়ে তুলতে পারবো না।
আমি এবার একটু যেতে চাই হলো শিক্ষকদের প্রসঙ্গে। শিক্ষকদের প্রসঙ্গে একটু যেতে চাই এই জন্য যে শিক্ষক আসলে কে এবং পড়াশোনাটা আসলে কোথায় গিয়েছে। যেমন আমরা যদি পড়াশোনার ঠিক গোড়া থেকে দেখি, সৃষ্টির শুরু থেকে দেখি, যে আমাদের পবিত্র কোরআনে সূরা আলাকে 1 থেকে 5 আয়াত পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা এই পড়ার কথা বলেছেন এবং বলেছেন যে তুমি পড়ো। তার মানে খেয়াল করেন, তুমি পড়ো, 1 থেকে 5 আয়াত পর্যন্ত পড়ার কথা আসছে, তুমি পড়ো। এখানে কিন্তু কোনো শিক্ষকের কথা নাই, তুমি পড়ো। এবং তার মানে এই পড়াটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। একজন শিক্ষক সে নিজে নিজে শিখবে, দেখবে, নিজের ক্যাপাসিটি ডেভেলপ করবে। একজন শিক্ষার্থী সে নিজে নিজে শিখবে, নিজের মতো করে শিখবে, যে তুমি পড়ো। কিন্তু পেছনে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে শিক্ষক হিসেবে, এবং তিনি নিজেও বলেছেন যে নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কেন? আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে শিক্ষকের রোলটা তাহলে কি? পথ দেখানো, গাইড দেওয়া। গেল এটা। আমরা যদি মহাভারতের কথা বলি, যে মহাভারতে একলব্যতে বলা হয়েছে যে শিক্ষকের কাজটা আসলে কি। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থীকে গাইড দেওয়া, শিক্ষার্থী যাতে লক্ষ্যবস্তুতে পৌঁছতে চায় সেই পথটা দেখানো, শিক্ষার্থীর মধ্যে যদি কোনো ড্রিম থাকে সেটা বাস্তবায়নে সাহায্য করা। মহাভারতে শিক্ষকের দায়িত্ব সম্পর্কে এইভাবে বলা হয়েছে। আমি আরেকটা কথা এখানে আনতে চাই, যে বাংলাদেশের একজন শিক্ষা দার্শনিক আহমদ ছফা, এটি আমরা জানি অনেকেই, উনি খুব মানে সরাসরি কথা বলতে পছন্দ করতেন। তো আহমদ ছফা তার একটা জায়গায় বলেছে যে কাউকে শিক্ষা দেওয়ার আগে, অর্থাৎ শ্রেণীকক্ষে পাঠদানের আগে তুমি জেনে নিও তার মধ্যে সেই জ্ঞানের তৃষ্ণাটা রয়েছে কিনা। যদি জ্ঞানের তৃষ্ণাটি তার মধ্যে না থাকে তাহলে তাকে সেই জ্ঞান বিতরণ করা হবে জবরদস্তি। এই জবরদস্তিটা জন্তুর সাথে করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভলভ। তাহলে এই কথাগুলো আমি বললাম এই জন্যই যে আমরা যারা শিক্ষক, আমরা যারা শ্রেণীকক্ষে পড়াই, আমাদের কিন্তু সময় এসেছে নিজের দায়িত্বটা নিয়ে একটু চিন্তা করার, যে আমি কি এই প্যান্ডামিকের আগেও আমি যে কাজ করতাম, যেভাবে টিচিং লার্নিং করতাম, লেকচার দিতাম, শিক্ষার্থীকে ক্লাসে গিয়ে বলতাম এই লেখ অথবা পড়, আমি কি সেই জায়গায় থাকবো নাকি আমার দায়িত্বে পরিবর্তন আনবো? এটা ভাবার কিন্তু সময় এসেছে। সেজন্য আমি এই কথাগুলো বলছি। যে তাহলে এই যে আমি কতগুলো তথ্য দিলাম, এটা মিন করতেছে এটাই যে শিক্ষক তার যে দায়িত্বটা সেখানে চেঞ্জ আনতে হবে। আগের মতো ট্রেডিশনাল টিচিং লার্নিং এ থাকলে আমাকে হবে না, আমাকে এখন শিক্ষার্থীকে গাইড করতে হবে। যেমন পিসা র্যাঙ্কিং এ একটা জিনিস এসেছে, যে সেই সমস্ত দেশের শিক্ষার্থীরা ভালো করে, যে সকল দেশের শিক্ষার্থীরা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে একটা প্রপার ইনস্ট্রাকশন দেয়, গাইড দেয়, সেই সকল দেশের শিক্ষার্থীরা পরবর্তী লাইফে ব্যক্তি জীবনে ভালো করছে। ফলে আমাদের দেশের শিক্ষকদেরও কিন্তু এখন এটি ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, যেটা আমিও মনে করি, একজন শিক্ষকের প্রথম কাজটি হচ্ছে শিক্ষার্থীর মধ্যে তৃষ্ণাটা জাগিয়ে দেওয়া, তার জ্ঞানের যে তৃষ্ণা সেটাকে জাগিয়ে দেওয়া। যদি এটি দেয়া যায় তাহলে শিক্ষার্থী নিজেই খুঁজে নেবে যে কোথায় সেই সলিউশনটা আছে, সেই সলিউশনটা সে খোঁজার চেষ্টা করবে। ফলে আমাদের এইভাবে একটু চিন্তা করতে হবে। আর সেই চিন্তাটা যদি আমরা করতে পারি তাহলেই হয়তো একটা ভালো জায়গায় আমরা এডুকেশনটাকে নিয়ে যেতে পারবো। একটা কথা আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মহাপরিচালক মহোদয় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা পলিসি মেকারগণ রয়েছেন, সবাই কিন্তু এখন একদম ডিটারমাইন্ড যে উইল নেভার ব্যাক। আমরা এখন থেকে আরো সামনে যেতে চাই, আরো বেটারটা চিন্তা করতে চাই। এখন সেই চিন্তা নিশ্চয়ই পলিসি মেকাররা আমার পর্যায়ে গিয়ে করবে না, করবো হলো আমরা যারা শিক্ষক, যারা ক্লাসে পড়াই তারা। আমার সন্তানকে একটি ভালো কথা শোনাবে হলো শিক্ষক, স্বপ্ন দেখাবে শিক্ষক। সুতরাং সেই শিক্ষকের চেঞ্জ সবকিছুতে তার মধ্যে যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা না আসে তাহলে সেটি কখনোই সম্ভব নয়। এটি অত্যন্ত প্রয়োজনীয় একটা দিক। আরেকটা কথা বলে আমি এখনকার মতো আলোচনা শেষ করব, পরবর্তীতে হয়তো আরেকবার একটু যুক্ত হব। আপনাদের কাছে আমার দিয়ে একটি প্রশ্ন আছে। সেই প্রসঙ্গটি হচ্ছে, আপনারা দেখেছেন যে এবার যে
ওয়ার্ল্ড টিচার্স ডেটা উদযাপন হতে যাচ্ছে সারা বিশ্বব্যাপী। এটা আপনারা জানেন ইউনেস্কো থেকে এটি করা হয়ে থাকে। তো ইউনেস্কো থেকে একটি স্লোগান দেওয়া হয়েছে এবার ওয়ার্ল্ড টিচার্স ডে উপলক্ষে, সেটি হচ্ছে যে টিচার্স, তারপর কোলন দিয়ে বলা হয়েছে লিডিং ইন ক্রাইসিস, রি-ইমাজিনিং দ্য ফিউচার। অর্থাৎ ওখানে তারা যেটা বলেছে, এই প্যান্ডামিকে শিক্ষকরা যেভাবে এগিয়ে এসেছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা বলতে চাচ্ছে শিক্ষকদেরকে তারা হচ্ছে সম্মুখ যোদ্ধা। এটা ইউনেস্কো বলতে চাচ্ছে যে টিচার লিডিং ইন ক্রাইসিস, রি-ইমাজিনিং দ্য ফিউচার। এবং শিক্ষক শুধু এই ক্রাইসিসে লিড দিচ্ছে তা নয়, তারা ফিউচারটাকে রি-ইমাজিন করতেছে। তো এই অবস্থায় ইউনেস্কো শিক্ষকদেরকে দেখছে তিনটা দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে যে মাইক্রো লিডারশিপ, একটা হচ্ছে মেসো লিডারশিপ, আর একটা হচ্ছে ম্যাক্রো লিডারশিপ। এই তিনটা লিডারশিপ দৃষ্টিকোণ, তিন ধরনের লিডারশিপ দৃষ্টিকোণ থেকে ইউনেস্কো এডুকেশনটাকে দেখার চেষ্টা করছেন। এখন তাহলে মাইক্রো লিডারশিপটা কোনটা? মাইক্রো লিডারশিপটা হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে যে নেতৃত্বটা দিবেন, এটি হচ্ছে মাইক্রো লিডারশিপ। শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মধ্যে এই নেতৃত্বের গুণটা তৈরি করবেন, যেটি হবে মাইক্রো লিডারশিপ। আর মেসো লিডারশিপ কোনটা? মেসোটা হচ্ছে ইনসাইড দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ ইনস্টিটিউশনের ভিতরের যে নেতৃত্বটা শিক্ষক সবাই মিলে যেটা দিবেন, সেটি হচ্ছে মেসো লিডারশিপ। আর থার্ড ওয়ান যেটা বলা হয়েছে ম্যাক্রো লিডারশিপ, সেটিকে বলা হচ্ছে যে স্টেক হোল্ডার, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যত ব্যক্তিবর্গ আছেন, যে সারাউন্ডিংস আছেন, সব মিলিয়ে যে নেতৃত্ব, সেটি হচ্ছে ম্যাক্রো লিডারশিপ। এখন ইউনেস্কো বলতেছে শিক্ষকরা আগামীতে এভাবে তার নেতৃত্বের জায়গাটা চিহ্নিত করে এগিয়ে আসবেন এবং শিক্ষা এবং শিক্ষার্থীর উন্নয়নে কাজ করবেন। তো আমি বিশ্বাস করি আমাদের একটা বড় অংশের সক্ষমতা হয়েছে এভাবে চিন্তা করার, এভাবে কাজ করার, প্রযুক্তিকে সাথে নিয়ে নিজের সেবাটি সহজ করার এবং সবচেয়ে ভালো সেবাটা আমাদের শিক্ষার্থীকে দেওয়ার। আর শিক্ষা নিয়ে আসলে অনেক ধরনের আপনার বক্তব্য মন্তব্য আছে। আমরা সেই পুরোনো আমল থেকে যদি দেখি যে আমাদের শিক্ষা দার্শনিক যারা ছিলেন, তারা শিক্ষার্থীকে যেভাবে দেখেছেন, যেভাবে মতামত দিয়েছেন, সেখানে আসলে অনেক কথাবার্তা আছে। আমি সেই দিকে এখন যদি প্রবেশ করি বক্তব্যটা অনেক বড় হয়ে যাবে। আমি পরে আবার হয়তো কিছু কথা শেয়ার করব। আমি একটু শুনতে চাই, আমাদের এখানে অনেক শিক্ষক সম্পৃক্ত আছেন, একজন শিক্ষকের কাছ থেকে যে শিক্ষক আসলে কিভাবে ভাবছেন, যে এখানে যে টপিকটা আছে যে করোনা পরবর্তী শ্রেণীকক্ষ, উনি আসলে ওনার ড্রিমটা কি? উনি পরবর্তী শ্রেণীকক্ষে, যেদিন উনি শ্রেণীকক্ষে ফিরবেন, আমরা তো আশা করছি যে হয়তো কিছুদিন পর আমরা শ্রেণীকক্ষে ফিরবো। যদি শ্রেণীকক্ষে আমরা ফিরি, তাহলে সেটা কিভাবে ফিরবো? আমি কোন একজন শিক্ষকের কাছ থেকে শুনতে চাই। খুরশিদ স্যার, আপনি যদি কাউকে একটু কানেক্ট করেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। আমি আহ্বান করব, যিনি কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন প্লিজ, ভার্চুয়ালি হ্যান্ড রাইজ করেন, আমরা ওনাকে ফ্লোর দিব প্লিজ। হ্যাঁ, বিলকিস আক্তার রুমা, ধন্যবাদ ম্যাডাম, আপনি আনমিউট হয়ে কথা বলুন প্লিজ। ময়মনসিংহ অনলাইন স্কুলের 6 মাস পূর্তিতে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আজকে এই অনুষ্ঠানে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম, এবং যারা শুনছেন সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি এবং আমার শিক্ষার্থীদেরকে সংসদ টিভির পাশাপাশি এসো ঘরে শিখি রেডিওর ক্লাসগুলোর সাথে সংযুক্ত করছি। সাথে আমার অনলাইনের ক্লাসগুলো, যেগুলো আমি আমার শ্রেণী শিক্ষার্থীদেরকে তাদের বড় ভাই এবং অভিভাবকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এবং তারা মোটামুটি একটি মানে অনলাইনের ক্লাসগুলোতে এবং রেডিওর ক্লাসগুলোতে যেটি আমাদের শিক্ষার্থীর অভ্যস্ত ছিল না, সেটাতে একটু অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের যে এখনকার যে জীবনের কার্যক্রমে এটি একটি নতুন একটি ভূমিকা হিসেবে আবির্ভূত হয়েছে।
আমি যখন কক্ষে ফিরে যাব, হঠাৎ যখন আমি আবার তাকে শ্রেণীকক্ষে আমার সে আগের মতো ক্লাস নিতে যাব, হয়তো তাদের কাছে ওই ক্লাসগুলো তেমন আকর্ষণীয় বা তাদেরকে বেশি একটি মানে অ্যাট্রাকটিভ করবে না। কারণ হচ্ছে হঠাৎ একটি শিশু হচ্ছে অভ্যস্ত হওয়া যে কোনো জিনিসে, যে কোনো পরিবেশে, যে কোনো কিছুতে যা শেখানো হয় তাতে অভ্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে তাকে যদি আমি আবার আগের জায়গায় নিতে যাই, এতে তার ফল হয়তো ক্ষতি হতেও পারে। মানে তাদের যে মানসিক যে একটা ব্যাপার আছে, হঠাৎ করে আবার নতুন করে আবার ফিরে যাওয়াটা হয়তো তাদের অ্যাডজাস্ট হওয়াটা একটু সময় লাগতে পারে। তাই আমি একজন শিক্ষক হিসাবে আমার যে ভাবনা, আমি যেটা ভেবে রেখেছি যে আমি যখন ক্লাসে ফিরে যাব, আমি আমার শিক্ষার্থীদেরকে প্রথমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে, যেটি আমরা শিক্ষার্থীদেরকে আগেও ব্যবহার করতাম, কিন্তু আমাদের কম থাকায়, একটি মাত্র প্রজেক্টর থাকায় দেখা যেত প্রতিটি ক্লাস আমাদের হয়তো নেওয়া হতো না, হয়তো একটি ক্লাসে এক এক দিন আমরা এইভাবে ব্যবহার করতাম। এখন আমার টার্গেট থাকবে, আমি প্রথমে তাদেরকে আমি যে পরিবেশ থেকে নিয়ে যাচ্ছি, অনলাইন জগৎ থেকে, তাদেরকে অনলাইনের ক্লাসগুলো, আমি বেস্ট ক্লাসগুলো সংগ্রহ করছি। আমার একদম প্রতিটা ক্লাসের প্রতিটি অধ্যায় ভিত্তিতে আমি বিভিন্ন অনলাইন স্কুল থেকে, শিক্ষক বাতায়ন থেকে বিভিন্ন ভাবে আমি ডাউনলোড করে রাখছি। এবং আমার ইচ্ছা হলো আমি প্রথমে তাদেরকে ওই ক্লাসগুলোর মাধ্যমে তাদের এই যে স্বল্প সময়, আমাদের অনেক দিন তাদের সাথে আমাদের একটা আই কন্টাক্ট থেকে যে দূরে আছে, তাদেরকে হুট করে আমি গিয়ে হয়তো তাদের সে আকর্ষণটা আমি করতে পারবো না। আমি তাদেরকে আগে আমি অনলাইনের ক্লাসগুলোর মাধ্যমে তাদের যে একটা ধারাবাহিকতা আছে সেটার সাথে আমি আমার শ্রেণীকক্ষে আমার কার্যক্রমটাও এগিয়ে নিয়ে যাব। হয়তো দেখা যাবে আমি তাদেরকে ক্লাস দেখতে দিয়ে তাদেরকে আমি পর্যবেক্ষণ করব। তাদের পর্যবেক্ষণের মাধ্যমে যে বিষয়টিকে আরো বোঝানো দরকার সেটাকে আমি নিজে বুঝিয়ে ক্লাসে তাদের সে আগের পরিবেশে আনার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করব। এবং এখন আমি দেখা গেছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক তথ্য জোগাড় করছি, অনেক ভিডিও জোগাড় করছি, বা বিভিন্ন অত্যাধুনিক ভাবে তাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছি, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছি, যেগুলো হয়তো শ্রেণীকক্ষে করা কঠিন। তখন আমি চেষ্টা করব এই জিনিসগুলো যে আমি তাদেরকে ব্যবহার করে অভ্যস্ত করলাম, এগুলো এখন তাদের কাছে পরিচিত হয়ে গেছে। আমি সহজে একটা বিজ্ঞানের ক্লাস, একটা গণিতের ক্লাস, একটা যে কোনো ঐতিহাসিক ঘটনার ক্লাস বর্ণনা করতে গেলে প্রয়োজনে আমার যে নিকটে চারপাশে যে পরিবেশের যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা হয়তো তাদেরকে সরাসরি নিয়ে দেখানোর সুযোগ ছিল না অনেক শিক্ষার্থী থাকায়, এখন আমার একটা মাথায় টার্গেট ঢুকেছে যে আমি তাকে একটা পরিবেশ বা যে কোনো একটা বিষয় বুঝাবো, আমি ওই জিনিসটা আগে মোবাইলে ভিডিও করে নিব এবং বর্ণনা করে নিব, নিয়ে আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে আমি ওই জিনিসটা তাদেরকে দেখাবো। এবং দেখানোর পরে দেখা যাবে তাকে বলবো তুমি এই বিষয়ে যে আমি তোমাকে বর্ণনা করলাম, দেখালাম এবং বিস্তারিত তোমাকে বুঝালাম, এখন তুমি তোমার চারপাশে এই বিষয়টি গিয়ে পর্যবেক্ষণ করবে। এই যে একটা মানে বলবো করোনাকালীন যে আমাদের যে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে একটা নতুন একটা ভাবনা সৃষ্টি করেছে, নতুন একটা আইডিয়া আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটি হয়তো আমরা আগে চিন্তা করিনি। আমি এই জন্য ধন্যবাদ জানাবো শিক্ষক বাতায়ন এবং মুক্ত পাঠের মাধ্যমে আমি গণিতের যে এত টেকনিক শিখেছি, মানে আনন্দের মাধ্যমে যে গণিত শেখা যায়, যেটা আমরা আগে হয়তো ব্যবহার করতাম কিন্তু এত আকর্ষণীয় গেম ছিল না। আমরা আমাদের বুদ্ধি এবং বিভিন্ন আমার কারিকুলামে যেগুলো ছিল সেগুলোকে আমরা করতাম, কিন্তু এই টেকনিক গুলো আমার এত ভালো লেগেছে, আমার ইচ্ছা হচ্ছে আমি এখনই ক্লাসে ফিরে যাই, আমি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করি। এই জন্য আমি আসলে কৃতজ্ঞ এর প্রতি। আমরা শিক্ষকরা যারা পিছিয়ে ছিলাম, আমরা এখন আইসিটি তে দক্ষ হয়েছি, আমরা যারা অনেক কিছু জানতাম না অনেক কিছু নতুন ভাবে জেনেছি, এবং সার্বিক যে আমাদের শিক্ষকদের যে সহযোগিতা পরায়ণ মনোভাব, এটার জন্য আমরা শিক্ষকরা এগিয়ে গেছি। আসলে অনেক কিছু আছে জোর করে শেখানো যায় না, এবং জোর করে অনেক কিছু আসলে মাথায় ঢুকেও না। ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল, আমাদের ইচ্ছা শক্তিটাও জাগ্রত হয়েছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যেও ইনশাল্লাহ আমরা জাগ্রত করতে পেরেছি। সেটাকে আমরা ধরে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে আরো আমরা প্রয়োজনে তাদেরকে নিজেরাই কম্পিউটার শেখানোর ব্যবস্থা করব, নিজেরাই আইসিটি তে দক্ষতা সৃষ্টির জন্য আরো যাবতীয় আমাদের এখনকার স্কুল সমৃদ্ধ করব আইসিটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যেন তাদেরকে আমরা নিজেরাই দক্ষ করতে পারি। নিজেই দেখা যাবে সে জুম মিটিং অ্যাটেন্ড করে ফেলছে, নিজেই ক্লাসগুলো আপলোড করে দেখতে পাচ্ছে, আমাদের ক্লাসগুলো আমরা বাড়ির কাজ দিয়ে দিব যে তুমি এই ক্লাসগুলো তোমার আম্মুর ইয়েতে পাঠিয়ে দিব মেসেঞ্জারে, তুমি দেখে নিও।
এভাবে বাড়ির কাজগুলো করে নিয়ে এসো, এইসব অত্যাধুনিক আইডিয়া গুলো আমাদের মাথায় এসেছে। এবং আশা করি আমরা যখন ফিরে যাব আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমাদের অতীতের অভিজ্ঞতার সাথে সমন্বয় করে আমরা নতুন ভাবে নতুন কিছু সৃষ্টি করব। ধন্যবাদ সবাইকে আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে চমৎকারভাবে আমাদের পরবর্তী শ্রেণীকক্ষ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার জন্য। আর কেউ কি আছেন প্লিজ হাত তুলবেন, আমরা আরো কথা শুনতে চাই, আমাদের অনুভূতিগুলো শুনতে চাই। খুরশেদ স্যার, এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে এই যে মুক্ত পাঠের মাধ্যমে এখনকার কোর্স গুলোতে যেরকম গেমিফিকেশনটা আনা হয়েছে এটিকে অ্যাড্রেস করেছেন এই ম্যাডাম। পাশাপাশি আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে যে তার দেখেন মানে সে এখনই আগ্রহ প্রকাশ করতেছে মানে শ্রেণীকক্ষে ছুটে যাওয়ার জন্য। সে যেটুকু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করেছেন সেটাকে শিক্ষার্থীর মাঝে ছড়ে দেওয়ার জন্য তার মধ্যে যে বেকুলতাটা দেখলাম, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কিন্তু এই বেকুলতাটা যদি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে না পারি, এরকম খুরশেদ যদি আমরা আরো তৈরি করতে না পারি, তাহলে তো আমাদের হবে না। আমাদের সেই জায়গাটায় কাজ করতে হবে। আমি এখানে দুটো জিনিস একটু বলতে চাই। একটা হচ্ছে লার্নিং গ্যাপ। আমরা এই যে অনলাইন অ্যাক্টিভিটিস গুলো করলাম কিংবা সংসদ টিভির মাধ্যমে ক্লাস নিলাম, এর পরেও কিন্তু আমাদের একটা লার্নিং গ্যাপ থেকে গেছে। যেমন আমাদের এনসিটিভি এটি করেছেন, তারা এটি একটা স্টাডি করে দেখেছেন যে লার্নিং গ্যাপটা কোথায় কোথায় কতটুকু আছে। এখন এই লার্নিং গ্যাপ কিভাবে পূরণ হবে বলেন? নিশ্চয়ই আমাদের একটা রাস্তা খুঁজে বের করতে হবে লার্নিং গ্যাপ পূরণের। আইদার এটা অনলাইন, আর যদি জানুয়ারি থেকে শ্রেণীকক্ষে ক্লাস শুরু তখনও সেই আমি লার্নিং গ্যাপটা কিভাবে পূরণ করবো তার একটা প্ল্যান কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে এই লার্নিং গ্যাপ পূরণ করতে গিয়ে সরকার যে ডিজাইনটা করেছে সেখানে কিন্তু টেকনোলজি ব্লেন্ডেড। টেকনোলজি যদি সেখানে থাকে, ইনকর্পোরেট থাকে, তাহলে এই কাজটি আমাদের এই শিক্ষক কিভাবে করবেন যদি তার এটা জানা না থাকে? এই ম্যাডাম যেভাবে কথা বলেছেন তার পক্ষে সেটি সম্ভব, আমার আপনার পক্ষে সেটি সম্ভব, কিন্তু যে লোকটা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়নি, এভাবে এগিয়ে আসেনি, সে কি করে সম্ভব, কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবেন? সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেসমেন্ট। আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু একটা প্যারাডিম শিফটের কথা ভাবছি যে এডুকেশন কন্টিনিউটি প্ল্যানে লার্নিং গ্যাপ পূরণে আমরা যে কাজটা করব সেখানে কিন্তু আমি জানি না কি হবে, কিন্তু প্ল্যানটা কিন্তু এরকম দেওয়া হয়েছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট 80% আর সামেটিভ অ্যাসেসমেন্ট 20%, যেটা আমরা জাস্ট ভাইস ভার্সা উল্টিয়ে দিয়েছি। আগে যেটা ছিল সামেটিভ 80%, ফরমেটিভ 20%, আমরা এটা উল্টিয়ে দিয়েছি। ফলে একজন শিক্ষক যদি এখন এই দিন দুনিয়া সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে, শিক্ষার্থীর মন সম্পর্কে, মেথোডোলজি সম্পর্কে যদি তার আইডিয়া না থাকে, যদি তার অ্যাক্সেস না থাকে, তাহলে কি করে সম্ভব সে এই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা করবে? সুতরাং আমাদের এখন একেবারে ভাইটাল একটা সময়। আমাদের চারপাশে যে শিক্ষকরা আছে, আমার প্রতিষ্ঠানে যে সহকর্মীরা আছে, সবাইকে বার্তাগুলো দেয়া যে ভাই তুমি প্রযুক্তির সাথে যুক্ত হও, এই যে বিভিন্ন অনলাইন স্কুলগুলো প্রশিক্ষণ দিচ্ছে এগুলো নেও, নিজের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করো, না হলে কিন্তু আগামীতে তুমি শিক্ষার্থীর সামনে কিন্তু তুমি লজ্জা পাবে। স্রেফ এই কথাগুলো আমাদের এখন তাকে বলতে হবে। সুতরাং এই বার্তাগুলো যদি আমি আপনি এখন না দেই, তাহলে আমাকে আপনাকে কিন্তু